শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়াতুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন, তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম। তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা পারি। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে
আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়াতুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই মে রাতে আপনারা কারা কারা ছিলেন? হাত তুলেন দেখি তো। আপনাদের অনুভূতিগুলো কি মনে আছে? 5ই মে রাতে আমি ওখানে ছিলাম। আমি ওখানে সারা রাত যেদিক দিয়ে গুলি যাচ্ছে সেই দিকে আমাদের সবার, আপনাদের আমার একসাথে যেদিকে গুলি চলছিল সেদিকে আমাদের দৌড় দেওয়া লেগেছিল। আমরা জানি কি পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। আমি নিজেও একটা দীর্ঘ সময় লাশের উপর হেলান দিয়ে বসেছিলাম। এরকম একটা সিচুয়েশন ওখানে ছিল। এটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা সাক্ষী। 5ই মেতে গণহত্যা হয়েছে কিনা, কত মানুষ মারা গিয়েছে কিনা আপনারা সাক্ষী, আমরা সাক্ষী, আমরা দেখেছি, আমরা ওখানে লড়েছি। 5ই মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম, ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি। আমরা জানি আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে, বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে, মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। যদি 5/24-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে 5ই মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। 5ই মেতে আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে 24 কখনো হতো না। 5ই মের সাথে 24 সরাসরি কানেক্টেড, এবং আমরা চাই এই 5ই মেকে এক স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে, যাতে 5ই মে অন্তত আমাদের একটা ছুটির দিন দেওয়া হোক আমাদের শহীদ এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম। 2013-র যে একটা ঘটনা ঘটবে, আসলে এই বিষয়টা আসলে আমি 2009-10 সালেই বুঝতে পেরেছিলাম, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি করছিলাম। তখন দেখতাম যে অনলাইনে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা হয়, মানে সহ্য করার মতো না। ওই সময়ে আমার যে ভাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলকে সতর্ক করছি যে বাংলাদেশে একটা মারামারি হবে অনেক বড়। এই যে অনলাইনের কথাগুলো যদি মানুষ জানে, মানুষ সহ্য করতে পারবে না। তারপর আমি 2012 সালের 5ই মে বাংলাদেশে ফেরত আসি। 11 বছর সিঙ্গাপুরে গবেষণা করার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। ওই সময় যখন শাপলার ঘটনা ঘটছিল তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ব্র্যাক হচ্ছে বাংলাদেশে একটা সবচেয়ে সেকুলার প্রতিষ্ঠান, তাদের মধ্যে যে আবহাওয়া, আমার খুব কষ্ট হতো যে এরা এরকম কেন, যে মুসলিমকে সহ্য করতে পারছে না, বা তাদের মধ্যে যারা সিনিয়র লোক তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো এই নিয়ে 5ই যে ঘটনা ঘটলো তখন তো আমি বললাম ব্র্যাকের, এবং আসলে আমি আজকেই প্রথম বলছি, আমি রাস্তায় বের হয়েছিলাম 5ই মেয়ের যে ঘটনা, আমি সম্ভবত এই পর্যন্ত গিয়েছিলাম, বনশ্রী থেকে রিক্সা দিয়ে সেই ওই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু আমার বাবা, আমার ভাই ফোন করলো যে গোলাগুলি মারামারি হতে পারে। অনেকে হাতে পায়ে, আব্বা অনেক বুঝাইলো ফোনে যে তুই ফেরত আস। তারপর আমি চিন্তা করলাম যে বড়রা যেহেতু বলেছে, আব্বা বলেছে, তাহলে আমি রিক্সা ব্যাক করে ফেরত আসছি। তারপরে তো দুপুরের পর থেকে তো বিকালের থেকে তো ঘটনা দেখতে থাকলাম। আমার এত কষ্ট হতো শাপলার এই ঘটনার,
মানে কয়েক বছর ব্যাপী আমার কান্না চলে আসতো, কিছু প্রকাশ করা যায় না। তো যাই হোক, জুলাই অভ্যুত্থান হলো। জুলাই অভ্যুত্থানের সময় আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হয়েছিল, কারণ আমি শিক্ষক হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা অনেক ভীতু থাকে। ওই সময় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম। তো আমাকে পুরো 8-10 দিনের মতো ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। তো 5ই আগস্টে যখনই হলো, তারপর ওদিন রাত্রে থেকে আমার গবেষণার কাজ শুরু হয়েছে। তখন মনে হলো যে ফেসিবাদ বিদায় হয়েছে, তাইলে আমাকে ডকুমেন্টেশন করতে হবে, কারণ আমাদের আবেগ, আমাদের যে যত কিছু সব হারায় যাবে, কিন্তু এটা লিখে যেতে হবে। যে সেই হিসাবে জুলাই নিয়ে অনেক কিছু কাজ করেছি, আমাদের জার্নালে পাবলিকেশন হয়েছে। গুম নিয়ে, গুমের যে মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এটা নিয়ে আমাদের 2টা পেপার আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে ইউরোপীয় জার্নালে। তো যেই জিনিসটা হচ্ছে যে এগুলো হলো, কারণ বাংলাদেশের পত্রপত্রিকার খবর তো মানুষ ট্র্যাক করতে পারবে না ওয়ার্ল্ডে, বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে না এগুলো নিয়ে, কিন্তু জার্নালে পাবলিশ হলে সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে যাবে। সেই হিসাবে শাপলা চত্বর নিয়েও কাজ শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। এবং আমাদের যে শাপলার যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এই ফ্রেমিংয়ে আমরা স্টেট স্পন্সর যে হিউম্যান রাইটস ভায়োলেশন, যত তথ্য পাওয়া যায় সবগুলোকে সন্নিবেশ করে একটা ইউরোপের মানবাধিকার জার্নালে রিভিউতে আছে। আশা করি ওইটা কয়েক মাসের মধ্যে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি অবাক হয়ে গেলাম যে আপনি যদি বাংলা ভাষার কিছু সোর্স পাওয়া যায়, কিন্তু ইংরেজি, মানে শাপলা চত্বর নিয়ে যদি আপনি ইংরেজিতে সার্চ করেন, কোনো পক্ষে একটা নিউজও পাবেন না। সব হুজুররাই দায়ী, মৌলবাদী, এবং কিছু থিসিস হয়েছে এবং এরা কাজ করেছে স্বাভাবিকের নিয়ে। অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডে কাজ হয়েছে, কিন্তু তারা দেখা গেল যে নাস্তিকবাদী গ্রুপের, এবং তাদের ন্যারেটিভ টোটালি ডিফারেন্ট। সেই অবস্থা থেকে, এবং মিডিয়ার যে পক্ষপাতপূর্ণ আচরণ, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, এই 3টা পত্রিকা অনেক বেশি তারা ডিমোনাইজ করেছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করেছি। তো সব কিছু মিলে আসলে যেটা আমার বক্তব্য প্রায় শেষ, যে এই জিনিসটা হচ্ছে যে যে কোনো ঘটনা, যে আমরা যারা ইসলামপন্থী আছেন, যারা মুসলিম, তাদের এই ঘটনার ন্যারেটিভগুলো ডকুমেন্টেশন করতে হবে। আর মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্ম হয়েছে ইসলামিক আইডেন্টিটির জন্য। এখন ইসলামের আইডেন্টিটিকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। যে এর মধ্যে যেটা হচ্ছে, আমাদের যদি এই মুসলিম পরিচয় না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশও থাকবে না। সেই লক্ষ্যে দেখবেন ইদানিং অনেক বছর ধরেই, মোস্টলি ডক্টর ইউনূসের সরকারের সময় সমকামিতা বান্ধব পলিসি করা হয়েছে। ট্রান্সজেন্ডার আইডিওলজি, জেন্ডারবাদ, এই জিনিসগুলো আনা হচ্ছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুসলিম পরিচয়কে বিলীন করে দেয়, এবং দেখবেন যারা শাহবাগ প্রমোট করে। সেই জন্য দেখবেন যে সম্প্রতি একটা শ্রম আইন পাশ হয়েছে, ওইখানে শব্দের মারপেজ দিয়ে জেন্ডার আইডেন্টিটি ঢুকাই দিয়েছে। যেমন আপনার অফিসে আমি গেলাম, ফ্রক পরে, মেয়েদের ড্রেস পরে ঘুরে বেড়াবো, অফিসে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হবে না? তাই এই যে শব্দের মারপেজ দিয়ে এই কাজগুলো ঘটছে, এবং সংসদে অনেক ইসলামপন্থী সংসদ ছিলেন, কিন্তু তারা কেউ বুঝতে পারে নাই। তো সেই জন্য আমাদেরকে গবেষণায় অনেক বেশি ফোকাস করতে হবে, এবং এই সেক্টরটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমার জন্য দোয়া করবেন, আর যেন বাংলাদেশের যে আইডেন্টিটি, যেটা রক্ষা, এর জন্য যার লেভেলে কাজ করা আসলে আমাদের ইমানি দায়িত্ব। ধন্যবাদ।